আমি আসলে প্রথমে প্রচারণা নিয়ে কথা বলতে চাই আপনাদের দুজনের কাছেই। প্রচারণা বিষয় যে প্রচারণার নানান দিক দেখছি, নানান ঘটনা ঘটছে প্রচারণাকে কেন্দ্র করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করতে চাই। কিন্তু মানে বিশেষ করে যেটা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের ১১ দল সমর্থিত প্রার্থী, তিনি নিয়মিতই পচা পানি পচা ডিম হামলার শিকার হচ্ছেন। মানে এটা আসলে কেন হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় যে জাতি যে আশা করেছিল জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিশেষ করে একটা বৃহৎ রাজনৈতিক দলের কাছে যে দায়িত্বশীল আচরণ, সেই দায়িত্বশীল আচরণটা মনে হয় জাতি দেখতে পাচ্ছে না। এবং এটা পরিষ্কার করে বলতেছে, বিএনপির যে আচরণটা হওয়া উচিত ছিল, সে আচরণটা, দায়িত্বশীল আচরণটা জাতি দেখতে পাচ্ছে না। এখানে স্পষ্ট যে বাংলাদেশে পুলিশের যে ভঙ্গুরমান অবস্থা, এই অবস্থায় রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল না হয়, তাহলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব। যেটা স্বয়ং তারেক রহমান, মাননীয় চেয়ারপারসন বিএনপির, নিজে উপলব্ধি করছেন বলেই মানুষকে বলছেন তাহাজ্জুদ করে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট কেন্দ্রে সারাদিন থাকা, সো দ্যাট টু ইনশিওর এ পার্টিসিপেটরি ইলেকশন। কিন্তু অন্যদিকে তার বক্তব্যগুলো থেকে যে দায়িত্বশীল বক্তব্য, যে জামাত বা অন্য দলকে অ্যাকিউজ করে তার যে কর্মী বাহিনী, তাদেরকে মানে কি বলবো, যে যে গন্ডগোলের দিকে এগিয়ে দেওয়া, এই কথা তো বলা যাবে না, কিন্তু একটা উস্কানিমূলক পরিবেশ তৈরি, সেই জায়গাতে মনে হয় আমরা দেখতে পাচ্ছি না। যেমন আপনি বললেন, মানে মানে বিএনপি করছে উস্কানিমূলক কাজগুলো, জামাত এখানে কিছু করছে না। জামাত, আমার কাছে মনে হচ্ছে না জামাত অনেক সহনশীলতার পরিচয় দিচ্ছে, সেজন্য জামাত সব জায়গায় জামাত ম্যাট খাচ্ছে। আপনি কয়েকটা পেপার খুঁজলে দেখবেন যে জামাতের মেয়েদের উপরে আক্রমণ হয়েছে। ইভেন অশালীন কথা, যে কথাটা আমি এখানে বলতে পারি না, সেরকম কথা বলছেন। বিএনপির একজন বলছেন যে জামাতের কর্মীরা কারো বাড়িতে গেলে 999 কল করার কথা। সো এই যে কথাগুলো যেভাবে আসতেছে, এবং আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির যে ডিমের কথাটা বললেন, আপনি একটা জিনিস দেখেন, আপনি জনাব তারেক রহমানের যতগুলো মিটিং দেখছেন, কোথাও কি উনি বলছেন যে আমি প্রথমেই ক্ষমতায় যদি বিএনপি যায়, হাদির বিচার করা হবে, হাদির যারা হাদি হত্যাকারীদেরকে আশ্রয় দেয় সেই রাষ্ট্রের সাথে আমরা যথাযথ ব্যবস্থা নিব, জুলাই সনদের পক্ষে হা ভোট দেন, এরকম আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। একটা মিটিং এ এখন পর্যন্ত মাননীয় চেয়ারপারসনের কাছে এরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি। বা এই নাসিরুদ্দিনের উপর যে হামলা, এটা একটা ছোট ছেলে, তার বাচ্চার বয়সী, সে এরকম বলতে পারতো যে না, সহনশীলতা হতে হবে। এই সময় কিন্তু হাসপাতালে, ঢাকা হাসপাতালে হাসপাতালে, হ্যাঁ, মির্জা আব্বাসকে তখনও কিন্তু দায়ী করা হয়েছিল। যাই হোক, আমি আসবো এই প্রসঙ্গে। কিন্তু আপনি যে বয়সের কথা বলছেন, মির্জা আব্বাসের পক্ষ থেকে বলছেন, তাহলে ছোটদেরও কি একটা বড়দের প্রতি সম্মান, বা আমরা যেটা থেকে ছোটবেলা থেকে অভ্যস্ত যে বড়দেরকে সম্মান করতে হবে, তাদের সম্পর্কে এমনভাবে কথা বলতে হবে যেটা আসলে বিনয় এবং সম্মানের সাথে, সেরকম থাকবার কথা কিনা আমি আপনার কাছে সেটা আরো একটু শুনবো। কিন্তু ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছ থেকে এই বিষয়ে যে উস্কানি দিচ্ছে আসলে বিএনপি আর জামাত সহনশীল আচরণ করছে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন, আপনি আসলে কিভাবে দেখছেন? এবং ওই প্রশ্নটা আপনার কাছেও, কেন বারবার নাসিরুদ্দিন পাটোয়ারিকে আসলে ডিম মারা হচ্ছে, বা পচা পানি ছোড়া হচ্ছে, এটা এরকমটা কি যৌক্তিক আচরণ? ধন্যবাদ আপনাকে। যৌক্তিক আচরণ না, উচিত না, কিন্তু উস্কানিমূলক বক্তব্য জনাব তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা, জামাত দিচ্ছে না কিনা, সেই আলোচনাটা আমি আসবো। কিন্তু উস্কানিমূলক বক্তব্য যদি কোনো হামলার পরিস্থিতি তৈরি করার যুক্তি হিসাবে দেখানো হয়, সেই যুক্তিতে জনাব পাটোয়ারি হেরে যাবেন। আমাদের নিশ্চয়ই মনে আছে, আপনি একটা উদাহরণ দিলেন, এটা হলো এই গতকালের ঘটনার পরে উনি এখানে বক্তব্য দিয়েছেন। 2-3 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের যে আহ, ইয়েরা এসছেন, অবজারভাররা এসছেন, তাদের একজনের সাথে তিনি কথার সময় গ্যাংস্টার বলেছেন মির্জা আব্বাসকে, স্পষ্ট ভাবে ওই রেকর্ড পাওয়া যায়। এখন আপনি যখন কোনো একজন মানুষকে এই ধরনের বক্তব্য দেন, এটাও মারাত্মক উস্কানিমূলক আচরণ। এমনকি পরেও এটা হতে পারে না, কারণ হচ্ছে কি, কার বয়স কত, এই আলাপগুলো কোনোভাবেই এই পর্যায়ে আসা উচিত না। কারণ আমি দেখতে চাই না আমার সর্বনিম্ন 25 বছর বয়স হলে কেউ এমপি ইলেকশন করতে পারেন, উনি আমার নাকি আইন প্রণেতা হবেন যদি জিতে যান। সুতরাং ওনার বয়স কত আমি দেখতে একেবারেই প্রস্তুত নই। সুতরাং সমান, আপনার নাতি না সন্তানের বয়স, এগুলো না পারিবারিক ধরনের ঝগড়ায় বা কথায় হতে পারে। এনসিপি যদি মনে করে এই বয়স নিয়ে তারা রাষ্ট্রীয় পর্যায়ে খেলতে আসবে কি আসবে না, তাকে ডিসাইড করতে হবে। যখন ওই জায়গাটাই চলে যাবে, আমি তাত্ত্বিক ভাবে বলি, এনসিপি যদি এরকম হতো 300 সিট তারা ক্যান্ডিডেট দিল, তাদের বিরাট জবাব হলো, তারা সরকার হয়ে গেল, এরপর আমরা যাবতীয় সব স্টুপিডিটি যদি সরকার করতে থাকে, আমরা বলবো তার বয়স কম। মাহফুজ আলম সরকারে বসে ভারতের ওই পুরো বাংলা নিয়ে ম্যাপ ট্যাপ দিয়েছেন, তারপরে এটা প্রচুর রিয়াকশন হয়েছে, তখন অনেকে বলছে তো বয়স কম। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া মানে সরকারে বসে এনসিপি হয়ে, তখন নাগরিক কমিটি ছিল, স্টেটাস দেন, তখন বলছি বয়স কম। আম সরি, এসব যদি হয়ে থাকে বাল খিল্ল দেখানোর জায়গা, স্টেটের লেভেল না, ওনারা আসবেন না তাহলে এই জায়গায়, প্লেন এন্ড সিম্পল। নাসিরুদ্দিন পাটোয়ারি প্রথম থেকেই অ্যাগ্রেসিভ কথা বলছেন, এখানেও না,
এই যে শাহরিয়ার ভাই নিশ্চয়ই খেয়াল করেন, তিনি নিশ্চয়ই এগুলো খেয়াল করা উচিত কথাও। জামাতের সাথে জোট হওয়ার আগে জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি উস্কানিমূলক বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি। তখন জোট হয়নি, তখন তাদের বিএনপির সাথে আলোচনা হচ্ছিল। তো ওনার এই প্রবণতা আছে, এবং আমি ব্যাখ্যা করতে পারি কিন্তু এটাকে আমি নিতে পারি, প্রস্তুত নই। এনারা তো আসলে জেনজি, ওনারা বেড়ে ওঠার সময়টা পুরোটা আসলে অনলাইন মানে সোশ্যাল মিডিয়াকে দেখেছেন। সোশ্যাল মিডিয়াতে ওনাকে কেমন কি হচ্ছে, কতটুকু রিয়াকশন হচ্ছে, এই নেশায় পেয়ে বসেছে। কিন্তু এটা আলটিমেটলি নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। আমি আবারও বলছি, এর কারণে তার উপর ডিম হামলা হওয়া উচিত বলে আমি মনে করি না, একেবারেই মনে করি না। বিশেষ করে কারো কোনো বক্তব্য যদি ব্যক্তি আক্রমণ সূচক হয় এবং সেটা যদি নির্বাচনী আচরণবিধি মানে লঙ্ঘন করে, সেটার ব্যাপারে অপর যে প্রার্থী আছেন তার উচিত নির্বাচন কমিশনে যায়। কারণ আমরা ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই এই জিনিসগুলো এইভাবেই হবে, প্রাতিষ্ঠানিক ভাবে হবে। কোনোভাবে আমি, যদিও দিন ছোড়াকে মারাত্মক কোনো অপরাধ হিসাবে দেখা হয় না, যদি না কেউ ইনজিউর্ড হন, বিশেষ করে ফেসে বা চোখে, তখন ইনজুরি মামলা হয়। আমি এটা নিয়ে বিস্তার ঘাটাঘাটি করলাম এই ঘটনার পর, দেখলাম তারা পৃথিবীতে প্রচুর আছে, গ্রেফতার করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি মেনে নেই, তাহলে এক প্রার্থীকে এটা করতে থাকলে আমাদের নির্বাচনের পরিবেশ আসলে ভালো থাকবে না। তো আমি এটা কন্ডেম করি। তার চাইতেও জরুরি কথা খেয়াল করবেন, এটার পরবর্তীতে এসে তার নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির নেতা নাহিদ ইসলাম, এই ভদ্রলোককে আমি এই বয়সীদের মধ্যেও অনেক রেসপন্সিবল মনে করতাম। তিনি বসেই এমন একটা কথা বললেন যে এই হামলা হয়েছে মির্জা আব্বাসের নির্দেশে এবং জনাব তারেক রহমানের সম্মতিতে। শেখ হাসিনার সময় যেমন সবাইকে, খালেদা জিয়াকে প্রতি মামলা দিয়ে হুকুমের আসামি হিসেবে নাম দিয়ে দেওয়া হতো, আমার কাছে বেশ খানিকটা সেরকম মনে হয়েছে। আচ্ছা, এবার একটু উস্কানিমূলক মন্তব্য তারেক রহমানের দিক থেকে আমি মনে করি না, বা বিএনপির টপ জায়গা থেকে এখনো আসেনি। আমি রাদার মনে করি, দুই দলের কথাই বলছি, আমি বিএনপি জামাত উভয় দলই কেউ এখন পর্যন্ত এমন কিছু করেননি যেটা মারাত্মক উস্কানি বা ঘৃণা তৈরি করছে, অশান্তি তৈরি করছে। তারা পরস্পর সমালোচনা করছেন, তারা পরস্পর সমালোচনা করবেন, নির্বাচনের মাঠে এগুলো হতে হয়। এরপর সেগুলো সঠিক কি ভুল আবার পরস্পর জবাব দিচ্ছেন। এটা তো আমি হওয়া উচিতই মনে করি। মানে আমরা একসাথে একমত হয়েছি, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে আমরা সব ক্ষেত্রে এক থাকবো। আমাদের যেহেতু এখন প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হয়েছি, আমরা আমাদের অন্য দলগুলোর মধ্যে এই ডিবেট হবে, এবং যে ফর্মে হওয়ার কথা, যেমন শাহরিয়ার ভাই বলছেন বিএনপি এটা বলেনি ওটা বলেনি, বিএনপি কি বলেছে কি বলেনি সেটা বিএনপি সিদ্ধান্ত নেবে। আর কারো কাছে যদি ঠিক না মনে হয়, অপরপক্ষ সেটা সমালোচনা করবে। সমালোচনা তো করতে হবে, তো সমালোচনা করা মানে এটা উস্কানিমূলক বক্তব্য তা না। আমি সত্যিকার অর্থেই মনে করি বাংলাদেশে প্রিভিয়াসলি যেসব নির্বাচন একসেপ্টেবল হয়েছে, যখন বিএনপি আওয়ামী লীগ মূলত নির্বাচন করেছে, জামাত জোটে ছিল বা সাথে সহাবস্থানে ছিল, সেই নির্বাচনগুলোতে আরো অনেক বেশি টাফ কথাবার্তা হয়েছে, আরো বেশি উস্কানি হয়েছে। আমি সেই তুলনায় মনে করি, আবারও বলছি, এবার এই আমি এই কৃতিত্ব আমি কথাবার্তা নিয়ে দুজন প্রধানকে দিতে চাই, জনাব তারেক রহমান, জনাব শফিকুর রহমান, দুজনই যথেষ্ট শালীনভাবে। সামনে আপনি খেয়াল করবেন, অনেক সময় দলের নামও তারা বলেন না, একটি দল এটা বলছে, একটি দল ওটা এটা বলছে। কেন করেন? মানে এটা করে কি হয়? মানে একটি দল বললে তো সবাই বুঝতেই পারছি কোন দল বলছেন, না বলে বুঝতে লাভটা কি হচ্ছে? আমি এটা এক ধরনের সৌজন্য বা শালীনতা বলি। ব্যাপারটা এরকম যে আপনি মিথ্যা বলছেন আর আপনি সত্য বলছেন না, এর মধ্যে কিছুটা হলো টোনগত পার্থক্য আছে। এখানে হচ্ছে একটি দল বলে যা বলা সেটা বলে দেওয়া হচ্ছে, কিন্তু একটি দল মানুষ সবাই বুঝে কিন্তু নিচ্ছে উনি নাম বুঝে নিচ্ছি, বলছেন কিন্তু না। কিন্তু তারপরে যে বললাম যে আপনি যখন দলটার নাম না বলে সমালোচনাটা করছেন, সেটা রাদার টোন। আবারও বলছি, শব্দের কিন্তু টোন ম্যাটার করে। আমরা অনেক সময় কন্টেন্টের চাইতে কোন টোনে বলা হয়েছে সেটাও ম্যাটার করে। ল্যাঙ্গুয়েজ নিয়ে এই আলাপগুলো আছে, সো টোনটা সফটার, আমি সফটার করার জন্যই করছেন, দ্যাটস জি, স্টিল গুড। আমি সফটওয়্যার টোনের কিছু কথা মানে কিছু বক্তব্য নিয়ে আরো কথা বলবো, যে মানে দায়িত্বশীল বক্তব্য কি আসলে দিচ্ছেন কিনা সেটি তারেক রহমান বা জামাতের আমি শফিকুর, আমি আসলে সেই বিষয়টা নিয়েও আসবো। কিন্তু ওই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনি বলছিলেন যে হাদির বিচার করা হবে বা জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট, আরো অনেক কিছু একটা তারেক রহমান বা যখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হচ্ছে তখন তো বলছেন না যে এটা করা যাবে না বা তাদেরকে প্রোটেকশন দেওয়ার বিষয়টা নিচ্ছেন না। মানে এই যে কি কি বলতে পারতেন কিন্তু বললেন না, এই বিষয়গুলো আপনি যখন বলছেন, আপনারাও তো বলছেন ন্যায়ের কথা, ইনসাফের কথা। আমি জামাত ইসলামের কথা বলছি, ন্যায়ের কথা, ইনসাফের কথা, কিন্তু কত তো ঘটনা ঘটছে বলছেন না তো আপনারা। বিশেষ করে একটা ঘটনা তো ইদানিং খুব আলোচনায় আসলো এবং সবাইকে একরকম নাড়াই দিয়ে গেল। সাবেক মানে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম, তিনি জেলখানায় থাকা অবস্থায় তার স্ত্রী আত্মহত্যা করে, বাচ্চাটাকে মেরে তিনি নিজে আত্মহত্যা করলেন। তাকে কোনো জামিন দেওয়া হলো না, প্যারোল দেওয়া হলো না, তিনি জেল গেটে ওই মরদেহগুলো গিয়ে দেখা করলো 5 মিনিটের জন্য, পরে তার জামিন হয়েছে। মানে এটা নিয়ে সবাই খুব মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মূলধারার গণমাধ্যমেও একটা বেশ টাচড এই সময়ে আর কি। আগেও হয়তো আপনি বলবেন হয়েছে, সেখানে তখনও হয়তো টাচড হয়েছে, কিন্তু এই সময়ে এটি খুব টাচ করছে। কোথায় আপনারা কিছু বললেন এই বিষয় নিয়ে? ধন্যবাদ আপনাকে। আগে হয়েছে সেটার সাথে উদাহরণ দিব না, কারণ আগে হয়েছে বলেই শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের কি হয়েছে, পতন হয়েছে। প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল ব্ল্যাকমেল একটা আলাদা জিনিস। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার সামনে, যদি একটা প্যারোলের দরখাস্ত কেউ দেখাতে পারে, ওর পরিবারের পক্ষ থেকে বা কেউ প্যারোলের দরখাস্ত যদি দেখাতে পারে, আমি ওর হয়ে মামলা করে দেবো। আমি আমি নিজে এটা নিয়ে অ্যাসিওর হওয়ার জন্য আমি এটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কথা বলছি। প্যারোলের কোনো অ্যাপ্লিকেশন দেয়নি। প্যারোলের যদি অ্যাপ্লিকেশন আপনি না করেন, স্বপ্রণোদিত হয়ে প্যারোল দেওয়ার কোনো ক্ষমতা নাই।
রাদার কি করা হয়েছে, আপনি একটা জিনিস, আমি ওই জন্য বললাম যে আগে যে নৃশংসতা করা হয়েছে সেটা তো হাসিনার পতন হয়েছে। এই সরকার কি করলেন, সঙ্গে সঙ্গে ওর জামিনের ব্যবস্থা কি করলেন, রাষ্ট্রীয়ভাবে ওর জামিনের ব্যবস্থা কিন্তু পরের দিন করলেন। এখন আপনি একটা জিনিস বলেন, সাদ্দামের ওয়াইফ আত্মহত্যা করলেন, বাচ্চা মারা গেল, নিঃসন্দেহে সবার জন্য কষ্টের ব্যাপার। রাজনীতি, এটা তো রাজনৈতিক হত্যাকাণ্ড না, বা তাকে কেউ হত্যাও করেনি, বা এটা জুডিশিয়াল কিলিংও না। কিন্তু সাদ্দামকে কি করা হলো, সাদ্দামকে জামিন দেওয়া হলো। এখন আপনি যেটা বলবেন যে প্যারোলে মুক্তি দেওয়ার কথাটা বললেন সব সামাজিক মাধ্যমে, এখন দরখাস্ত না করে আপনি এটাকে হাইলাইট করলেন কেন? সবাই তো এই কথাটাই বলা উচিত ছিল যে তার উচিত ছিল প্যারোলে কি করা, দরখাস্ত করা, বা তার পরিবারের এখানে কি রাষ্ট্রের কোনো ভূমিকা নাই, মানে সব পরিবার কি স্বপ্রণোদিত হয়ে আপনি প্যারোলে দরখাস্ত করতে পারেন না। আবার বলে দিচ্ছি, স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্র কারোর জন্য প্যারোলের দরখাস্ত করতে পারে না। প্যারোলের যে বিধান আছে, আপনাকে রাষ্ট্র কি করতে পারে দেখেন, রাষ্ট্র ডেড বডি গুলো কারাগার পর্যন্ত নিয়ে গেছে তাকে দেখানোর জন্য, দ্যাট ইজ রাষ্ট্র করতে পারে। রাষ্ট্র যতটুকু করা দরকার রাষ্ট্র ততটুকুই করছে, এবং যেটা ফেয়ার সবার জন্য এক সেটাই করছে। কিন্তু রাষ্ট্র কারো হয়ে প্যারোলের দরখাস্ত দিতে পারে না। সো প্যারোলের এই যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে টু ক্রিয়েট এ, আমি বলবো যে এই সাদ্দামের ইস্যুকে নিয়ে একটা সফট কর্নার তৈরি করতে চাওয়া হচ্ছে আওয়ামী লীগের জন্য, দ্যাট ইজ অলসো রং। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের জন্য সফট কর্নার কি তৈরি হচ্ছেই কিনা আপনি মানে চেষ্টা সাদ্দামকে করা হচ্ছে? পরিচয় করা হচ্ছে কিনা, সাদ্দামকে একটা মানুষ হিসাবে আপনার বলতে হবে। সাদ্দাম যে ছাত্রলীগ নেতা এই কথা বলাই যাবে না। সাদ্দাম একজন মানুষ, বাংলাদেশের সিটিজেন, হি হ্যাভ এ রাইটস, এবং তাই সেই রাইটস এর জন্য তাকে কি করতে হবে, তাকে আইন যথাযথভাবে আইনের প্রয়োগ হচ্ছে কিনা সেই বিষয়ে কথা বলেন। সো সাদ্দামের পরিচয়, সে ছাত্রলীগ কি ছাত্রলীগ নাচ্ছে না, সে বাংলাদেশের জন্মগ্রহণ করছে, বাংলাদেশের সিটিজেন, সে আইনের হকদার, এবং সে রুল অফ ল অনুযায়ী তার যা যা পাওয়া দরকার সেটা রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে কিনা আমরা সেটা দেখবো। কিন্তু এই যে ধরেন রাষ্ট্র দিতে ব্যর্থ হচ্ছে কিনা, রাষ্ট্রের যে ভূমিকায় আমরা দেখি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের জন্য জামিন না পায়, এই জন্য খোদ আইন উপদেষ্টা বলছেন, খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ হলে মামলা আছে কিনা দেখার দরকার নাই, সাথে সাথে গ্রেপ্তার করবে, আইনগত ব্যবস্থা নিবা, না নিলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা পুলিশকে বলছেন। মানে রাষ্ট্রের ভূমিকা এরকম হওয়া উচিত। আপনারও কিন্তু এই কথাটা বলা উচিত, কারণ জামিন দিয়ে দেখলেন যে অস্ত্র সহ ধরা পড়লো, সে জামিন পাইলো, সে জামিন পেয়ে পরক্ষণে এসে আমার হাদিকে হত্যা করলো, আমাদেরকে হত্যার হুমকি দিল। এই হচ্ছে আওয়ামী লীগ। আপনি তো দেশে নাই, দেশে থেকে এরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কথা বলেন, কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা, দেখেন আপনাকে দুইটা পার্থক্য দেখেন। আপনার ইয়াতে ময়মনসিংহে যেখানে একটা হিন্দু ছেলেকে, এটা নেককারজনক ঘটনা, যেভাবে মেরে ফেলে দেওয়া হলো, তার সব আসামিকে ধরা হলো। আর আওয়ামী লীগ হলে কি হচ্ছে, বর্ডার পার হয়ে চলে যাচ্ছে, এপারে এসে গুলি করে দিয়ে পরের দিন চলে যাবে। সো আপনি তাদেরকে ভিতরে রাখলে বরং সেফ পুরা জাতি, আপনি তাকে বের হতে দিতে চাচ্ছেন কেন? আপনি কি চান আমার আপনার সবার যান মাল নিরাপদ না থাকুক, ইলেকশনটা না হোক? আওয়ামী লীগকে বাইরে থাকা মানে ইলেকশন নিরাপদ না, আওয়ামী লীগ বাইরে থাকা মানে এদেশের সমস্ত মানুষের জীবন বিপন্ন। এটা কি আইনগতভাবে বলা যায়? আপনি রাষ্ট্রের কথা, আইনের কথা বলছেন। আপনাকে একটা কথা বলে, হ্যাঁ, আপনি নাৎসিজমকে বলতে পারেন না? আপনি আমাকে বলেন নাৎসিজমকে, আপনি যদি জার্মানি তাহলে বলেন যে নাৎসিজম, আপনি আইনের কথা বলছেন, আইনের মানুষ তো আইনি প্রশ্নটাই করছেন, আইনের কথাই বলছেন। যেহেতু হাদি হত্যাকাণ্ড হয়েছে অথবা আওয়ামী লীগের কারো জামিন হওয়ার দরকার নাই, বা না না না, আপনি আগে কথা শোনেন। হাদি হত্যাকারীকে তো আশ্রয় দিচ্ছেন ইন্ডিয়াতে, সেটা নিয়ে কথা বলি না কেন আমরা? আমি তো একটু আগে বললাম জনাব, অবশ্যই বলতে হবে। হ্যাঁ, জনাব তারেক রহমান একটা মিটিং এই কথা বলছে কিনা? আমি তো চ্যালেঞ্জ দিলাম আপনাকে, একটা মিটিংয়েও বলেনি। জুলাই সনদের হাফ ভোটের পক্ষে একটা মিটিংয়ে বলেনি। তাহলে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। আর একটা জিনিস আপনাকে বলি, জাপানের কনস্টিটিউশন তৈরি করে দিয়েছে হচ্ছে আমেরিকা। সেই কনস্টিটিউশন নাম হচ্ছে সোভা কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশন লেখা ছিল জাপান কোনোদিন তার নিজের মিলিটারি তৈরি করতে পারবে না। তো বলেন, এটা আইনের মধ্যে ছিল, ইন্টারন্যাশনাল ল। আজকেও আমরা একই কথা আমাদের দেশের জন্য, যে ফ্যাসিজম এদেশের সার্বভৌমত্বকে কি করে না, শ্রদ্ধা করে না, এই যে সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, সে কি রাষ্ট্রদ্রোহী না? তাকে আপনি রাষ্ট্রে ছেড়ে দিবেন? আচ্ছা, তাহলে মানে আইনের দুই ভাগ, আওয়ামী লীগের জন্য এক ভাগ আর বাকিদের জন্য আরেক না ভাগ। না, আওয়ামী লীগের জন্য এক ভাগ না, আওয়ামী লীগের জন্য ভাগ করতেছেন, এটাই হচ্ছে অন্ধরা, এটাই হচ্ছে জুডিশিয়ালি ব্লাইন্ডনেস। জুডিশিয়ারি সবার আপনি তো জন্য বললেন সমান। যে আওয়ামী লীগ ছাড়া পেলে এই কাজ করে, অথবা আওয়ামী লীগকে আওয়ামী লীগ মানে তো সন্ত্রাসী, দে আর টেরোরিস্ট। টেরোরিস্টের জন্য কি আইন শক্ত কঠোর হতে হবে না? বাংলাদেশের সমস্ত মানুষের জীবন নিরাপত্তার জন্য টেরোরিস্টের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না? এই সরকার আসার পরে জঙ্গি নেতারা অবশ্য ছাড়া পেয়ে গেছে, জঙ্গি নেতারা অবশ্য ছাড়া পেয়ে গেছে এই সরকার আসার পরে, তারা অনেকেই জঙ্গি জামিন নেতা পেয়ে না। গেছে। এই আপনি যখন বাংলাদেশে ছিলেন, যে জঙ্গি নাটক তৈরি করছিলেন বাংলাদেশে থেকে আচ্ছা। মিডিয়ারা তৈরি করছিলেন না, কোরআন শরীফকে বলছিলেন জঙ্গি বই, সেগুলো কথা নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাইনি। যখন কোরআন তফসিরকে আপনারা সবাই বলছেন জঙ্গি বই, এখন বলে জঙ্গি নেতারা ছেড়ে ফেলে। কোথায় বাংলাদেশের জঙ্গি হয়েছে? আনসারুল্লাহ বাংলা টিম নেতা জসিমউদ্দিন রহমানি, তারা তো ছাড়া পেয়েছেন। আমাকে শেষ করতে দেন, লেট মি ফিনিশ। আমি তো ওই কোর্টের বান্দায় ঘুরছি, সবগুলো চার্জশিটে তো দেখা শেষ। কি পাওয়া গেছে? সবগুলো চার্জশিটে কি পাওয়া যায়? সবগুলো চার্জশিটে পাওয়া যায় ইসলামী বই হলে সেটা জঙ্গি নাটক হয়। বাংলাদেশে কোনোদিন জঙ্গি ছিল না, সমস্ত জঙ্গির এই নাটক। আপনি মুখ ওরকম করলে হবে না বোন, আপনাকে সত্য মানতে হবে। সত্য মানতে বাংলাদেশের মুসলমানদের উপর এত এলার্জি কেন?
মুসলমানদের উপর এলার্জি তো ইন্ডিয়া থাকার কথা, আমাদের কেন? এই মিডিয়ার কেন এখনো? এই মিডিয়া তো চেঞ্জ হবে না? জি, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য স্পষ্ট। বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, এগুলো মানে নাটক। এটি আমরা আগে অবশ্য জানতাম, নাটকের অনেক কিছু আমরা মঞ্চস্থ হতে দেখেছি, কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, এই বক্তব্যটা আমরা একটু শুনলাম। আমি ডাক্তার জাহিদ আপনার কাছে আসলে পুরোটাই একটু শুনতে চাই। মানে সাদ্দামকে নিয়েও একটা প্রসঙ্গে যদি ছোট্ট করে আপনি বলতে চান, এটি আসলে ব্ল্যাকমেইলিং এর জায়গা তৈরি হচ্ছে কিনা, এবং বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না, এটা নিয়েও যদি একটু বলেন। আচ্ছা, সাদ্দাম প্রসঙ্গে একটা কথা একটু বলা দরকার। আমি নিজেও ঘাটাঘাটি করে দেখলাম, তার পরিবার থেকে প্যারোলের অ্যাপ্লাই সম্ভবত ঠিকভাবে করা হয়নি বা করাই হয়নি, কিছু একটা স্টেটমেন্ট আমি দেখেছি। কিন্তু আমি একটু অন্যভাবে দেখতে চাই। যেমন ধরুন, মানে আমরা একটা মানবিক দেশ দেখতে চাই। সরকার তো নোটিফাইড হয়েছে, সরকার নোটিফাইড হয়েছে বলেই তার স্ত্রী সন্তানের ডেড বডি জেল ফটকে গেছে। সরকার যদি নোটিফাইড হয়, সরকারের কেউ যদি তাকে এই পথটা দেখিয়ে দিত ঠিক মতো, যে আপনি এটা করলে কিন্তু ওর একটা মুক্তি হতে পারে, তিনি আপনার যেতে পারেন এবং উনি আপনাদের তার নিজের স্ত্রী সন্তানের জানাজা করতে পারেন, এই যে সরকার এটা ছাত্রলীগের সাথে যদি আমরা করতাম আরো বেশি ভালো হতো। কারণ হচ্ছে, আমি যখন ইনসাফ দেখাই আমার এমন একজনের সাথে, যার সাথে আমি ভীষণ রকম ক্ল্যাশে ছিলাম, আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, ছাত্রলীগের কোন কমিটিতে থাকা যে কোনো একজন নেতা ক্রিমিনাল, সে কোনো না কোনো রকম মানে ক্রাইমের সাথে জড়িত ছিল। উনি একজন উপজেলার ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, আমি মোটামুটি চোখ বন্ধ করে বলতে পারি। কিন্তু আবার আদালত সেটা দেখবেন, আদালত প্রমাণ করবে, এটা আবার পারসেপশনের কথা বলছি। কিন্তু আমি তারপরেও বলছি, তার এই জিনিসটাকে এইভাবে ডিল করা যেতে পারতো, তার পরিবারকে দিয়ে এই জিনিসটা দেখিয়ে দেওয়া যে আপনি এটাকে এভাবে করেন, তাহলে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। উনি তো ওনার সন্তান স্ত্রীকে তো দেখতে চেয়েছেন, এমন না যে উনি ওদেরকে দেখবেন না। যেটাই হয়, প্যারালে মুক্তিটা হলে সুন্দর হতো। এবং এটাকে কেন্দ্র করে কেউ কেউ যখন এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেটাকে আটকানো যেত। আমি আবারও বলছি, আমরা শেখ হাসিনাকে সবচেয়ে বড় শাস্তি দিতে পারবো যদি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। এটা হলো সবচেয়ে জরুরি কথা। জামিন প্রসঙ্গে একটু আসি। সেটা হচ্ছে, জামিনের ইনফ্যাক্ট জামিনের শর্তের মধ্যে এটাও থাকে যে কোনো একজনকে যে অভিযোগে নেওয়া হয়েছে, আপনারা দুজনই আইনজীবী এখানে, আপনারা হচ্ছে ভালো জানেন যে ছেড়ে যদি দেওয়া হয়, তার যদি জামিন হয়, তিনি একই ধরনের অপরাধ আবার করতে পারেন কিনা, তিনি সাক্ষীদের জন্য হুমকি হবেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এই বিবেচনাগুলো আদালতে নেওয়া উচিত। সত্যিকার অর্থে এটা দৃষ্টিকটু ছিল যখন আইন উপদেষ্টা এই কথাগুলো বলেছেন। এটা আসলে দৃষ্টিকটু হয়েছে, কারণ আমরা সেপারেশন অফ জুডিশিয়ারির কথা দীর্ঘদিন থেকে বলেছি, এটা এখন ফরমালি হয়েছে। লোয়ার জুডিশিয়ারি কিভাবে সরকারের নিয়ন্ত্রণ সাংবিধানিক ভাবেই ছিল আর্টিকেল 116 অনুযায়ী। তো সেগুলো যখন থেকে থাকে, আইন উপদেষ্টার এই কথা বলা আসলে আমার কাছে মনে হয় না সঠিক হয়েছে। আবার কেন বলেছেন আমি সেটাও বলতে পারি। যত জামিন হচ্ছিল, যখনই জামিন হচ্ছিল, সবকিছুর জন্য সবাই আবার আইন উপদেষ্টাকে দায়ী করছিলেন। সবকিছু এটা তো ওনার মিনিস্ট্রি, যেটা ওনার মিনিস্ট্রি না, মানে হোম মিনিস্ট্রি থেকে শুরু করে সবকিছু তাকে টু সাম এক্সটেন্ট দায়ী করা হয়েছে সমানে। তো এই ঘটনার কারণে তিনি হয়তো এটা বলেছেন। তবে আমি এটা মনে করি যে একেবারে অ্যাবসলিউট ভাবে জামিন দেওয়া যাবে না, সেটাও হতে পারে না। আবার জামিন দেওয়ার ক্ষেত্রে খানিকটা সতর্ক থাকা দরকার আছে, এটা আমিও মনে করি। কারণ হাদির ঘটনায় যেটা আমরা দেখলাম, এই প্রবণতা থাকতে পারে। বা অনেকে জামিনের ক্ষেত্রে এটাও একটা বড় কারণ যে আসামি পালিয়ে যেতে পারে, সেটাও যদি ঘটে, সেই সন্দেহ যদি থাকে, যদি জানি যে সেটা জামিন ডিনাই করা হতে পারে। জঙ্গিবাদ নিয়ে একটু বলি। আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হয়েছে এটা, আওয়ামী লীগ এমন পরিস্থিতি তৈরি করেছে যে আওয়ামী লীগের কারণে, ওই যে ইংরেজিতে ডেরোগেশন বলে, মানে একটা শব্দ যা এটাকে এমন জায়গায় আপনি নিয়ে গেছেন যে এটা এখন একটা গালির মতো বা মিথ্যা শোনায়। মুক্তিযুদ্ধের চেতনা, ও তার মতো করে এটাকে এমন ভাবে ব্যবহার করতে গেছে, মুক্তিযুদ্ধ শব্দটাকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সে তার মতো করে এমন ভাবে করতে গেছে যে এটা ডেরিভেটরি হয়ে গেছে, এটা এখন নেগেটিভ কনোটেশন নেয়। কিন্তু তাই বলে কি মুক্তিযুদ্ধের চেতনা বা যখন এতগুলো মানুষ যুদ্ধে নেমে গেল, ওর মাথায় কি কিছু ছিল না? এটা আওয়ামী লীগ যেটা বলে সেটা না হতে পারে, কিন্তু কিছু তো ছিল। সো ওইভাবে একই রকম জঙ্গি, আওয়ামী লীগ কিন্তু জঙ্গি নাটক অসংখ্যবার করেছে, এটা আমি বিশ্বাস করি। আওয়ামী লীগ তার ক্ষমতায় থাকাকে, অবৈধ ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য জঙ্গি নাটককে কাজ হিসেবে ব্যবহার করে, তার একটা প্রমাণ আছে। হাসানুল্লাহ কিনুর বক্তব্যে, হ্যাঁ হ্যাঁ, না শুধু